জনপ্রিয় ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। ওই মেয়েটা তাকে অফার করতে তাকে 2-3 বছর সে আদনান সাহেবের সাথে কানেক্টেড থাকবে, এভাবে প্রেম করবে, আরো একদম সহজ ভাষায় মানে ধরে যে সে ওই দিন রাতে 11টা পর্যন্ত তার সাথে ছিল। রাস্তায় মেয়ে দেখলে মাশাআল্লাহ বলেন তোহা, এমন অভিযোগ সাবিকুন নাহারের। তিনি বলেন, রাস্তায় মেয়ে দেখলে আমি পাশে থাকা সত্ত্বেও ফ্যাল করে তাকিয়ে থাকা তার ক্যারেক্টারের কথা কে না জানে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, এবার কিন্তু বোর অভিযোগের কারণে একেবারে কিন্তু হাতে নাতে কিন্তু ফেসে গিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা আবু তোহা আদনান। হ্যাঁ দর্শক, সাম্প্রতিক সময়ে তার দ্বিতীয় স্ত্রী তার নামে বেশ কিছু অভিযোগ এনে কিন্তু সামাজিক মাধ্যমগুলোতে পোস্ট করেছিল এবং সেগুলো নিয়ে কিন্তু একেবারে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে পুরো মিডিয়া পাড়ায়। কেউ বলছেন আবু তোহা আদনানেরই সকল দোষ, আবার কেউ বলছেন তার বউ মিথ্যা কথা বলছে। তবে আদৌ সত্য কোনটা সেটাই কিন্তু আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা, এবং তার বইয়ের মুখে কিন্তু সকল সত্য কিন্তু আপনারা জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওটাতে, যেখানে সে কিন্তু এই আবু তোহা আদনান হুজুরের সকল বিস্তারিত তথ্য কিন্তু তুলে ধরেছেন যে সে বউকে কিভাবে নির্যাতন করতো এবং কিভাবে কি করতো, সকল বিস্তারিত তথ্যই কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে দেখবেন। তাই দর্শক, আপনার কাছে অনুরোধ থাকবে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখলেই কিন্তু এই খবরটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা এখানে আর নষ্ট করতে চাই না। শুরুতে পর্যায়ক্রমে আবু তোহা আদনানের স্ত্রী কি বলতে চাইছেন এই আবু তোহা আদনানের নামে, সেটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের আগে দেখাবো। জনাব আদনান সাহেবের আমি সবকিছু তার নামে করেছি, তার জন্য গুছিয়েছি, আমি তার জন্য সাজি, আমি তার জন্য সাজাই, আমি তার জন্য গোছাই, আমার এটা পুরো সংসার। আমি তাকে ইভেন আমার যখন আয়সা হয়, আমি এত অসুস্থ, আমি প্রচন্ড পেইনের মধ্যে দিয়ে আমার আয়সা হয়েছে, আমার 1 বছরে 2টা ব্যাবি হয়েছে, যেটা আমার ফিজিক্যালি আমার নিতে অনেক কষ্ট হয়েছে, অনেকভাবে অনেক প্রসেসে অনেক কেয়ারের মধ্যে থেকে, পুরো বলা যায় যে ইন্টেন্সিভ কেয়ারের মধ্যে থেকে আমার ব্যাবিগুলো দুনিয়ার মধ্যে আসছে। আয়সা হওয়ার পরে আমার ব্যাকবোনের যে ডিস্ক মানে প্রবলেমগুলোর আমি রাইট নাম জানি না, ওখানে একটা প্রবলেম হয় যেটা ট্রিটমেন্ট আজও করি নাই, কারণ এরপর থেকেই আমার জীবনে এই ঝড়গুলো চলছে। তো ট্রিটমেন্ট করার মতো সে মানসিকতা, ফুরসত, সুযোগ সেটা আমার মধ্যে কখনোই আজও পর্যন্ত হয়নি। তো আমার প্রচন্ড রকম নেক পেন ছিল। 4র্থ দিন আমি যখন হসপিটাল থেকে যেদিন আসি, আমাকে মনে হয়েছিল 3য় দিনের দিন, মানে 2 দিন পরে। তো আমি হসপিটাল থেকে যেদিন বাসায় আসি সেদিন আমি দাঁড়াতে পারি না, আমি এটা স্বাভাবিক, আপনারা জানেন, যেহেতু এটা সি সেকশনের বেবিটা হয়েছে, আমি খুব আস্তে আস্তে হাঁটি। কিন্তু আমি সেদিনও এদিন আমি এদিন তার জন্য নিজে চা বানিয়েছি। আমি হসপিটাল, আমার যেদিন বেবি হয়েছে পরের দিন সে আমাকে বলে কি, জান মশারি টানাও, মানে আমি উঠতে পারি না বেড থেকে। পরে বলে কি, ও সরি, মানে এটা কেন বললাম, মানে সে এত পরিমাণে অভ্যস্ত এবং আমার উপরে ডিপেন্ডেন্ট, মানে তার একটা সুতার জন্য সে আমার উপরে ডিপেন্ডেন্ট। আমি যে আজকে বেডে পড়ে আসি, আমার অপারেশন হয়েছে মাত্র, সে তার এটাও ভুলে গেছে। সে আমার সাথে হসপিটালে বেডে আছে, মানে সে বলতেছে মশা কামড়ায়, মশাই কামড়, সে আমাকে কিন্তু অথচ 1 গ্লাস পানি খাওয়ায়নি। তখন আমি প্রচন্ড নেক পেনে 15 দিন সাফার করছি। এখানে আমার অনেক বোনেরা আছে, এগুলো জানেন, আমার বোনেরা জানেন যে আমি কি পরিমাণ সাপোর্ট করছি। তো আমি তো তাকে ছেড়ে দিইনি। আমার ভাষাটা আমি যেটা বোঝাতে যাচ্ছি যে আমি তো তাকে আমার জান প্রাণ দিয়ে আমি তার জন্য সর্বোচ্চ করেছি। আমি তো তাকে বলি নাই যে তুমি আরেকটা বিয়ে করো, বাবা আমাকে টাকা পয়সা দাও, আমি খেয়ে পরে নেম ফেম নিয়ে থাকি, তুমি আরেকটা বিয়ে করো, সে তোমার সব সামলাবে। আমি তো তাকে ছেড়ে দেই নাই। আমার জীবনে কিচ্ছু, আমার দুনিয়ার প্রতি কোনো মোহ নাই। আমার দুনিয়াই ছিল সে, আমার গোটা দুনিয়াই সে, আমার পৃথিবী সে, আমার জীবনই ছিল সে। অন্যথায় আমার দুনিয়ার সাথে কোনো কানেকশনই ছিল না। আমি সম্পূর্ণ একদমই দুনিয়ার সাথে আমার কোনো বিষয়ে কোনো কানেকশন ছিল না। আমার গোটা দুনিয়া সে, আমি তার জন্য সাজাইছি সব, আমি তাকে নিয়ে, আমি তাকে তার মহাব্বতের সাহস, তাকে যে ভালোবাসি, এই ভালোবাসার সাহসে আমি 2টা বেবি দুনিয়াতে আনতে পারছি। আদারওয়াইজ আমার ফিজিক্যাল কন্ডিশন এটা ছিল না। আমি সে সাহস করছি আমার মহাব্বত থেকে। আমি অনেক সাফার করছি। ইভেন আমার বেবি যখন প্রেগনেন্ট, যখন আমার এসজিপিটি লেভেল এত হাই হয়ে গেছিল যে আমি আয়রন দিয়ে বসে আমার গায়ে ছ্যাঁকা দিয়েছি, কিন্তু আমি একটা সামান্য কিছুর জন্য আমি ওর মার উপর ডিপেন্ডেন্ট হইতে দেই নাই। আর ওর প্রথম বোনকে ওয়াইফের উপরে তো ডিপেন্ডেন্সি নাই, মানে সে ছেড়েই দিছে সব, সে করে না, এক কথায় সে করতো না। তখন আমি তাকে কোনো অভাব, কোনো কষ্ট, কোনো কিছু, এগুলো মানে সে ছোঁয়াও পায়নি। তো এটা হলো আমার একটা অ্যান্সার যে আমি কেন তাকে বিয়ে করছি, আর এখন সে আরেকজনকে বিয়ে করবে, ওই জায়গায় আমার আপত্তি বা প্রশ্ন। তো বিয়ে করবে, ওকে ঠিক আছে, সবসময়ই বিয়ে করার জন্য প্রতিটা প্রতিষ্ঠানে বলে রাখতেন। তারই সুবাদে আমার কাছেও এই প্রস্তাবটা আসা। ইভেন আমি আপনাদেরকে নাম মেনশন করি, হচ্ছে এটা রংপুরের দিকে একটা এরিয়াতে, আমার জায়গাটার নাম এক্স্যাক্টলি মনে নেই, ওখানে ফিরোজ অথবা ফিরোজ ভাই বা মনোয়ার, মানে এরকম আমার নামটাও তার সাথে গুম হয়েছিল যে লোকটা, ফিরোজ অথবা মনোয়ার, 2 জনের একজনের রংপুরে একটা মাদ্রাসা আছে। সে ওই লোকটাও যদি এখন সত্য বলে, মিথ্যা বললে তো আমার তো এখন কিছু করার নেই।
ওই লোকটাকেও সে ইভেন বলে রেখেছিল বিয়ে করার জন্য। তো সে একটা প্রমাণ, আমার জাস্ট নাম মনে আছে বলে আমি এরকম বলতেছি। এটা তার নিজস্ব স্বীকারোক্তি যে সবাইকে সে বলছে যে সে বিয়ে করার জন্য, বিয়ের জন্য পাত্রী খুঁজে সব জায়গায় সবার কাছে। সেই সুবাদেই আমার কাছেও প্রস্তাবটা আসা। তখন স্বাভাবিকভাবে আমাদের পক্ষ থেকে ইনভেস্টিগেট করা বা তার স্ত্রীর মাধ্যমে সে যোগাযোগ করে, তার প্রথম পক্ষের মাধ্যমে যোগাযোগ করে, এবং তার প্রথম পক্ষের কিউরিসিটি দেখে আমার অভিভাবক, আমার স্টুডেন্টের অভিভাবকের মধ্যে একজন আমাকে বলেছিল যে ম্যাডাম, তারা তো জেনারেল ম্যাডাম বলে সম্বোধন করে, ম্যাডাম আমার মনে হয় এখানে মানে কোনো একটা অন্য বিষয় কাজ করতেছে। কোনো ওয়াইফ কি এভাবে এত এত কৌতূহলী থাকে হাজবেন্ডকে বিয়ে করানোর জন্য? আমার মন। এবং আমি এখানে আরেকটা বিষয় বলি, আমি যখন তাকে বিয়ে করি তখন তার পারিবারিক ফিনান্সিয়াল অবস্থা, তার পরিবারে 1000 টাকাও তাদের কাছে অনেক। আমি যখন তাকে বিয়ে করি ফিনান্সিয়ালি তার কাছে 1000 টাকা অনেক কিছু। তখন আমার এই অভিভাবক আমাকে বলছে যে জানেন ম্যাডাম, আমার তিনি একটা ঘটনাও আমাকে বলছে, ও ঘটনা বলার দরকার নেই, আপনারাও এসব ঘটনা হয়তো অনেক সাক্ষী, যে একজন নারী কি করছে, তার হাজবেন্ডকে এরকম বিয়ে করাইছে, প্রতিষ্ঠিত মেয়ে দেখে বিয়ে করায়, টাকা পয়সা আছে এরকম দেখে বিয়ে করায়। কারণ হচ্ছে মানে তাদের ভেতরে একটা লোভ কাজ করে। ম্যাডাম এটা আবার সে সাধ না, তো আমাকে এরকম বলছে। আমি বলি আচ্ছা না থাক, এরকম না, বাদ দেন। তো সে এরকম করে আমাকে বিয়ে করায়। এবং 10 নম্বর যে কাজী অফিসে আমার বিয়ে হয়েছে, ওখানে ওই কাজী অফিসের সাথে সরাসরি তার প্রথম পক্ষ কিন্তু কথাও বলেছে। আদারওয়াইজ বিয়েটা এত তো সহজ না, কারণ অলরেডি আমার পাস্ট আছে। আমি বিরাট মাপের প্রচন্ড যন্ত্রণায় জর্জরিত একটা মানুষ। আমি তো মানে এই বিষয়গুলো একটা সংসার থেকে আসিনি, আজ থেকে 8 থেকে 9 বছর আগের কথা এটা, যে আমাকে আমার মা অনেক ছোটবেলায় বিয়ে দেয়। তখন আমার 14 মানে 15 এরকম কিছু, মানে বিয়ের 6 মাস পরে আমার 15 বছর হয় এরকম। এই যে আমার মামাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে, যাকে আমি কোনোভাবে কখনোই মানতে পারি নাই যে সে আমার হাজব্যান্ড। এবং সে হচ্ছে আওয়ামী লীগের একজন নেতাগোছের ফ্যামিলি থেকে বিলং করে তারা। আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয়। তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে, কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয়। আমি একেবারেই একদম ভেতরের মধ্যে মানে কনজারভেটিভের উপরে একটা ফ্যামিলির মেয়ে। আমার বাবা প্রায় 36টা মাদ্রাসা প্রতিষ্ঠাতা ছিলেন, এবং আমার বাবার হাত ধরে অনেক সাধারণ মানুষ দিনের মধ্যে দিন প্র্যাকটিস করেছে, এখনো করছে। আমার পরিবারের আমার ভাইয়েরা প্রত্যেকে আলেম, হাফেজ, মুফতি। আমার বোনেরা সবাই আলেমা, আমার মা আলেমা, শুধুমাত্র আমার ছোট ভাই জেনারেল পড়াশোনা করেছে। এমন একটা ফ্যামিলি থেকে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা এটা একটা ভুল করে যে সে এতটুকুও দেখে নাই যে তারা ইসলাম জানে কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পর্যন্ত জানে কিনা, এতটুকুও দেখে নাই। সে আর কি হয়তো বা এরকম ভাবছে যে মানে তাদের বাড়ি আছে, যেটা সাধারণত আমাদের সমাজে দেখা হয় এরকম। আমি তখন তাহলে বিয়েতে রাজি হয়েছেন কেন, এটা একটা প্রশ্ন আসে। আমি তখন বলছি যে আমার মা যেহেতু রাজি, আমার মাকে দেখতাম খুশি, আমার বড় বোন খুশি, তারা চাচ্ছে আমি এই যে একটা মেয়ে আমার কতটুকু বুঝ থাকতে পারে। আজকে তো তারা চাইলেই আমাকে তাদের কোনো সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিতে পারবে না। আমার তখন বুঝ ছিল না, আমি শুধু দেখছি যে ওদের খুশি, তোমরা খুশি, মা খুশি, দেন ওকে। কিন্তু আমি এটা কখনোই মন থেকে অ্যাকসেপ্ট করতে পারি। রাস্তায় মেয়ে দেখলে মাশাআল্লাহ বলেন তোহা, এমন অভিযোগ সাবিকুন নাহারের। তিনি বলেন রাস্তায় মেয়ে দেখলে আমি পাশে থাকা সত্ত্বেও সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলা, ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা তার ক্যারেক্টারের কথা কে না জানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে রংপুরের আলোচিত ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে নিয়ে। বৃহস্পতিবার রাতে তার স্ত্রী সাবিকুন নাহারের একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় সমালোচনার ঝড়। এরপর থেকে আলোচনা ডালপালা মেলে। এবার তার স্ত্রী সাবিকুন নাহার আরো বিস্ফোরক অভিযোগ করলেন। জানালেন তোহা একাধিক মেয়ের সঙ্গে কথা বলতেন। এছাড়া এয়ার হোস্টেজ নারীর সঙ্গেও ছবি প্রকাশ করেছেন সাবিকুন নাহার। ফেসবুক পোস্টে সাবিকুন নাহার বিস্তারিত লিখেছেন। তিনি পোস্টে লিখেন, ভক্তগণ, আমাকে যে অপরাধী সাব্যস্ত করতে আমার অতীত জীবনে ছেড়ে আসা ভুল, অন্যায়, কলঙ্ক যাই বলি না কেন সামনে এনে একজন বর্তমান অপরাধীকে নিষ্কলুষ বানাচ্ছেন, এটা কি আহকামুল হাকিমের কাঠগড়ায় আদৌ মার্জনীয়? তো আমার অতীতের পবিত্রতা দ্বারা তার বর্তমান অপবিত্রতাকে ঢাকতে চাচ্ছেন। তবে সত্যের প্রভাব তো দুর্দমনীয়, উপরে যাই বলা হোক না কেন। তিনি বলেন, ভক্তরা বলছেন 3 থেকে 4টি আরো বিয়ে করবে, সমস্যা কোথায়? আপনাদের কাছে আমার প্রশ্ন, কত মেয়ের সাথে তিনি কথা বলবেন? কত মেয়ের ছবি নেবেন? একান্তে কত মেয়ের সাথে বসবেন? প্রতিষ্ঠানে নিয়োগের নামে ইন্টারভিউ নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন? কত মেয়ের সাথে আর কত বছর? বাচ্চাকে দেখাশোনার জন্য এক মেয়ে রাখা হয়েছিল, তার সঙ্গে তোহার যোগাযোগ ছিল, এমন অভিযোগ করেন সাবিকুন নাহার। আদনানের সহকারীকে মেনশন করে তিনি লিখেন, তার বিশ্বস্ত ইয়ামিন কি জানে না আমি কি ওদের প্রমাণ দেইনি? মেয়েটার পিক চেয়ে নিল, তার প্রশংসা করলো, নিজ চোখেই দেখলাম, এবং আবার বিয়ে করতে কেমন পাত্র চায় জিজ্ঞেস করলো। এরপরও অনেক দিন এই মেয়ের সাথে যোগাযোগ অব্যাহত রাখলো।
আরো অনেক মেয়ের সঙ্গে যুক্ত থাকে তোহা, এমনই অভিযোগ সাবিকুন নাহারের। তিনি বলেন, সমস্যা যখন ঘরে তখন আর কতজনকে বিদায় করা যায়। আমার থেকে ফোন দূরে রাখা, ফোন ধরাও নিষেধ, এমনই আচরণ করেছে যে আমি রীতিমতো তার ফোনের দিকে তাকানোই নাজায়েজ ভাবতে শুরু করেছি। এমন আর কত মেয়েকে মাদ্রাসা করে দিবে বলে প্রতিশ্রুতি দেয় এবং তাদের সাথে এনগেজ থাকে। অনলাইনে এসব বলার বিষয়ে সাবিকুন নাহার বলেন, আমি কেন প্ল্যাটফর্মে এগুলো বললাম? আমি 2 বছর যাবত সমাধান করতে চাচ্ছি, আমাকে সাহায্য করা হয়নি, বসা হয়নি, কথা বলতেও সুযোগ দেয়নি, বড়রা ডাকলেও চায়নি। এবার ইনশাআল্লাহ সমাধান হবে। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওটিতে আবু তোহা আদনানের স্ত্রী তার নামে যে সকল অভিযোগগুলো এনেছেন দর্শক, এগুলি কি আদৌ সত্য নাকি মিথ্যা সেটা কিন্তু আমাদের পক্ষে কিন্তু বলা একেবারে মুশকিল। তবে তার কথা শুনে যতটুকু বুঝতে পারলাম দর্শক, সে যদি 10টা কথা বলে থাকে এর মধ্যে 2টা হলেও কিন্তু সত্য হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। কারণ আবু তোহা আদনানের মেজাজ কিন্তু এমনি কিন্তু একটু খিটখিটে, তার উপর তার 2 স্ত্রী। এছাড়া এর আগেও কিন্তু বেশ কয়েকবারই কিন্তু গুঞ্জন উঠেছিল আবু তোহা আদনানের স্ত্রী তার নামে নালিশ করার বিষয়টি নিয়ে। তবে সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো নিয়ে আলোচনা না হলেও এবার কিন্তু খুব জোরসোরে কিন্তু আলোচনা বইছে। একদিকে পাল্টাপাল্টি ভাবে অভিযোগ করছে তার স্ত্রী, অন্যদিকে কিন্তু সেও কিন্তু পাল্টাপাল্টি ভাবে অভিযোগ করছেন। তবে আদৌ সত্য কোনটা সেটা কিন্তু কোনোভাবে কিন্তু জানা যায়নি। তবে তার স্ত্রী যে সরাসরি তার নামে অভিযোগগুলি তুলেছেন সেটা তো দর্শক আপনারা শুনতে পেয়েছেন। তাই এবার আপনারাই বিবেচনা করুন কারটা সত্য এবং কারটা মিথ্যে, এবং কমেন্ট করে জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে। কারণ আপনাদের এই কমেন্টটুকুই কিন্তু আমাদেরকে পরবর্তীতে আবার অনুপ্রাণিত করবে আপনাদেরকে গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখানোর জন্য। দর্শক আজ এ পর্যন্ত, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।